ধরেন আমরা আইসিটি কথাটা নিয়ে একটা লোগো ডিজাইন করতে চাই। আইসিটি জাস্ট এই কথাটার ভিত্তি করে আমরা একটা ডিজাইন করব। প্রথম কাজ যেটা আমরা টাইপ টুল নিব। টাইপ টুল নেওয়ার পর আইসিটি লেখাটা শেষ মানে সিলেকশন টুল। প্রথমত আমি ওই লেখাটাকে আর কি ফন্টে আর একটু সুন্দর করে উপস্থাপন করা যায় এই ব্যাপারটা কনফার্ম হব। আর একটু ডিজাইনেবল কোনো একটা বিষয়। হ্যাঁ, আমরা যে গত ক্লাসটায় বলছি যে টাইপ ক্যারেক্টার প্যালেটের মাধ্যমে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। কিবোর্ড কমান্ড ছিল কি কন্ট্রোল টি। এখানে জাস্ট একটা ক্লিক করবেন। হ্যাঁ, তারপর কিবোর্ড থেকে আপ অ্যারো অথবা ডাউন অ্যারো। কিবোর্ড থেকে আপ অ্যারো অথবা ডাউন অ্যারো। হ্যাঁ, আর ওই প্যালেটটা নিয়ে আসার জন্য কন্ট্রোল টি। পছন্দ হলো না। আমরা এই ফন্টটাই নিলাম। ভালো মানের কোনো ফন্ট নাই। তো এখন আমাদের প্রথম যে ব্যাপারটা ওই লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা নর্মালি যদি এরকম টাইপ করে দেই এটা তো যে কেউ করতে পারবে। আর লোগো ডিজাইনের ক্ষেত্রে এই ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যেই ডিজাইনটা আপনি করলেন এক্সপার্ট তো অবশ্যই এটা করতে হবে, কিন্তু এটা করতে গেলে যেন তার মিনিমাম একটু সময় খরচ হয়। ডিজাইনগুলো মূলত একটু ক্রিয়েটিভ থাকবে। এই জন্য আমাদের প্রথম কাজ হলো এইটা এখন যে অবস্থায় আছে আমি চাইলেই বানান চেঞ্জ করতে পারবো। ডাবল ক্লিক করে আমি যদি আবার টাইপ করি তাহলে কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ করা যাবে। তো এখানে এটাকে বলা হয় এখন এই মুহূর্তে এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টকে আমরা অবজেক্টে রূপান্তর করব। আমরা ওই শেপ নিয়ে কাজ করলে যেরকম হয় না, এখানেও আমি ওই এই লেখাটাকে একটা শেপ এ কনভার্ট করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব এটাকে। এক্সপান্ড ফিল এবং স্ট্রোক, যদিও এটার স্ট্রোক নাই, লেখাটা কিন্তু স্ট্রোক নাই, এখন শুধু আছে কি ফিল। দেখেন এটার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে যেটা আগে ছিল না। তো এখন যে অবস্থাটা এটা থেকে কিন্তু আমরা আবার ওই আগের অবস্থায় ফেরত নিতে পারবো না। তাই এই ধরনের কাজ করার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারে একটু নিশ্চিত থাকতে হবে যে আমার কাজটা এখানে আমি কমপ্লিট, এখন এটাকে আমি এক্সপান্ড করতে পারি। তো এটা আরেকটা ব্যাপার জেনে রাখেন, যে এই কাজগুলো আপনি করবেন, যে টেক্সটগুলো লিখবেন, ওই টেক্সটগুলো যখন ফাইনাল করা হবে তখন কিন্তু আপনাকে অবশ্যই এক্সপান্ড করে এটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে। তা না হলে আপনি আপনার কম্পিউটারে যে ফন্ট দিয়ে কাজ করছেন সে যে কম্পিউটারে ওপেন করবে ওই সেম ফন্ট নাও থাকতে পারে। যেমন দেখেন না, ওই আমরা বাংলায় যখন টাইপ করি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিলে কি ফন্ট মিস করে,
হ্যাঁ, তো এইখানেও ব্যাপারটা সেম, ফন্ট ভাঙাটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আপনার উচিত হবে প্রথমেই কাজটা যখন কমপ্লিট, আপনি আপনার জন্য একটা ফাইল অবশ্যই রাখবেন যেটাতে আপনি এডিট করতে পারবেন। এছাড়া আপনি যখন ফাইনাল ফাইলটা হ্যান্ড ওভার করবেন, ওইখানে ফাইনাল ফাইলে আপনার এটাকে এক্সপ্যান্ড করে দিতে হয়। হ্যাঁ, এটাকে বলা হয় আউটলাইন করা বা ক্রিয়েট আউট। আমাদের গ্রাফিক্সের ভাষায় আমরা এটাকে বলি যে ক্রিয়েট আউট করে দেয়া। একমাত্র ফাইলটা যখন ফাইনাল হয় তখন, কারণ চাইলেই আমি এখন আর এই আয়ের পরিবর্তে যা লিখতে পারবো না, এখন এটা অবজেক্ট হয়ে গেছে। এখন এটার মধ্যে তিনটা লেটার, এই তিনটা লেটার গ্রুপ করা আছে, অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যায় ব্যাপারটা। তো প্রথমেই আমরা এটাকে আনগ্রুপ করে দিব, যেন লেটার তিনটা আলাদা থাকে। এখন তিনটা লেটার আলাদা। একটু কাছাকাছি নিয়ে গেলাম, সিটাকে একটু ছোট করে দিলাম, সিটাকে ওই সিএল লেভেল নিয়ে আসলাম। ধরেন এই টিটা ভালো লাগতেছে, চেঞ্জ করে দিব, শুধু আই এবং সি রাখলাম এখানে। আবার আয়ের যে নিচের অংশটা, হ্যাঁ, নিচের অংশটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ওই নিচের অংশটাকে আমি আপাতত ডিলিট করে দিলাম, এই অ্যাঙ্করগুলো ডিলিট করে দিলাম। একটা রেক্টেঙ্গেল সমানভাবে এই লাইনটা এভাবে এখানে প্লেস করার জন্য রেক্টেঙ্গেল যার ফিল কালারটা দেওয়া আছে ওই আগেটার সাথে একরকম করে ম্যাচ করে দেওয়া আছে আই। এখন এখানে আই এর জন্য আমরা নিচের যে অংশটা অ্যাড করলাম, দুটাকে আমরা একসাথে সিলেক্ট করব, শিফট ধরে। দুটাই অবজেক্ট, এই দুটো অবজেক্টকে আমরা পাথ ফাইন্ডারের মাধ্যমে অ্যাড করে দিব। দুইটা এখন আলাদা আলাদা আছে না, আমি গ্রুপ করলেও একসাথে করতে পারি। গ্রুপ করলে আপাতত একসাথে হয়, কিন্তু ওই ফাইনালি শেপগুলো একসাথে হয় না, চাইলে আমরা আনগ্রুপ করতে পারি। তো এখান থেকে পাথ ফাইন্ডারের মাধ্যমে যদি আমরা শেপগুলোকে অ্যাড করে দিই, হ্যাঁ, এখানে যদি ক্লিক করে তাহলে অ্যাড হয়ে গেল। এর অর্থ হইল এখন কিন্তু সবটা মিলায় একটা। এখানে আমরা একটু কালার ব্যবহার করি, বাকি আছে টিটা আমরা এখানে তৈরি করি এরকম। এখানে যে আয়ের যে ব্যাপারটা আছে এটার উপরে এটি আসছে, এখানে দুটাকে সেপারেট বোঝানোর জন্য, যদিও কালার সেপারেশন করা আছে, তারপরে শেপগুলোকে আলাদা করে বোঝানোর জন্য আমি এইটার ঠিক নিচে আরেকটা শেপ তৈরি করব। ওই গতকালকের অপশন এডিটের কপি পেস্ট ইন ব্যাক, পিছনে কালার সাদা কালার, আমি লেফট অ্যারো দিয়ে একটু ধরে আসলাম। এখন দুই পাশ থেকে সমানভাবে বড় করার জন্য আমরা অল্টার ধরে জাস্ট উপরের আঙ্কুর ধরে টান দিলাম, তবে সাথে অল্টার ছিল, যার জন্য ব্যাপারটা এরকম হচ্ছে। একই ব্যাপার আমি ওই সির ক্ষেত্রে এরকম একটা কাজ করি, কপি পেস্ট ইন ব্যাক, সাদা কালার একটু বড় করে দিলাম,
এখন ওই পার্থক্যটা বোঝা যায় না যাওয়ার কারণ হলো এই যে এই শেপটা এটা উপরে আছে, এই শেপটাকে অর্ডার করতে হবে যেন একেবারে পিছনে চলে যায়, সাইন টু ব্যাক এরকম। তো সাদাটা বেশি হয়ে গেছে, আমরা আর একটু উপরে উঠাই এরকম। এখন ওই টি এবং সি এর জন্য আমরা যে এক্সট্রা দুইটা লেয়ার নিলাম, দুইটা শেপ, আপাতত ওই পিছনের কালারটা সাদা থাকাতে এখানে কিন্তু বোঝা যাইতেছে না যে এই জায়গাটা খালি মনে হয়, আসলে এই জায়গাটা খালি না, এখানে একটা শেপ আছে। এটা ভালো করে বুঝবেন যদি আমি এখানে আরও একটা রেক্টেঙ্গেল সেট করি এবং এখানে একটা ডিফারেন্ট কালার থাকে, এরকম একটা কালার থাকলে আমি এটাকে সবার পিছনে সেট করি সাইন টু ব্যাক। তো এখন লক্ষ্য করেন ওই সাদা শেপগুলো যেগুলো কিছুক্ষণ আগেও মনে হচ্ছে যে এটা ব্ল্যাঙ্ক, তো গ্রাফিক্সের ক্ষেত্রে ওই ব্ল্যাঙ্ক থাকা আর সাদা কালার থাকা দুই জিনিস। ছবির ক্ষেত্রে দেখছেন না, ছবি কাটার ক্ষেত্রে যে পিছনে যদি কালার না থাকে ওইটা একটা ব্যাপার, আর যদি কালার থাকে ওইখানে সাদা কালারটাও কিন্তু কালার হিসেবে কাউন্ট করা হয়। তো এখানেও ব্যাপারটা সেম। আর এই জন্য আমরা এই অবজেক্টটাকে ধরলাম, ওই সাদা অবজেক্টটাকে, সি এর সাদাটারও ধরলাম। এই দুইটাকে প্রথমত আমি একটা শেপে রূপান্তর করব। দুইটাতে এখন আলাদা আলাদা শেপ আছে, দুইটা শেপকে একসাথে করার জন্য আগের অপশন পাথফাইন্ডারের অ্যাড, দুইটা এক হলো, এক্সপান্ড করে দিই। এবার এই দুইটা শেপেই কাজ করছে কোথায়, ওই আই এর সাথে ধরলাম এরকম। এখন যে ব্যাপারটা হয়েছে এটা এখন ব্ল্যাঙ্ক, এখন আর এখানে কোনো শেপ নেই, অর্থাৎ আমি আমার যে কাস্টম শেপগুলো ছিল ওই শেপগুলোর সাইজের আমি এই আইটারে কাইটা নিলাম। বিষয়টা আবার একটু দেখেন, আমি আগের অবস্থায় যাই, এটুকু বুঝতে তো কারো প্রবলেম নেই। এখানে ওই সাদা শেপ সি এর পিছনে একটা আছে এবং টি এর পিছনে একটা আছে, দুইটাকে আমি শিফট ধরে একসাথে অ্যাক্টিভ করলাম। প্রথম কাজ হলো এই দুইটা শেপকে আমি একটা শেপে রূপান্তর করব। পাথফাইন্ডার এটা যদি এখানে না থাকে উইন্ডো থেকে নিয়ে আসবেন, প্রথমে অ্যাড করব, দুইটা এক হইল। এরপর শিফট ধরে এখন আই এর মধ্যে ক্লিক করলাম, পরের অপশন এরকম। আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা কাইটা দিই, এটা আসলে জাস্ট আপনাদের দেখানোর জন্য। কিন্তু এখন ব্যাপারটা লক্ষ্য করেন, আগে কিন্তু এরকমই ছিল, কিন্তু ওই সাদা কালারটা ওই সাদা কাগজের উপরে ছিল, তো যার জন্য ওই কালারটা বোঝা যায় না। কিন্তু কাজের ক্ষেত্রে যখন আপনি কাজটা ফাইনাল করবেন, আপনি এই লোগোটা যেখানে সেটিং করবেন ওটার পিছনে তো কালার থাকতেই পারে, তো কালারটা যদি থাকে তখন কিন্তু আপনার ওই সাদা কালারটা এখানে অবশ্যই দেখা যাবে। তো কাজের ক্ষেত্রে এই ধরনের ছোটোখাটো গ্যাপগুলো রাখা যাবে না। তো এই কাজটাকে আরেকটু সুন্দর করার জন্য, টি বানানোর জন্য কিন্তু আমরা এখানে দুইটা শেপ ব্যবহার করছি। তো এখন আমরা একটা কাজ করি, এইটাকেও আমি একসাথে করে দিলাম, অ্যাড করে দিলাম, বাস এখন একসাথে আছে। আমরা এই যে কালারগুলো ব্যবহার করছি এগুলো হলো ফিল কালার, যে কালারগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হলো ফিল কালার। ফিল কালার বিষয় বলতে এখন যেটা বলতে চাইলাম বা বুঝাইতে চাইলাম সেটা হলো সিঙ্গেল কালার যদি থাকে, যে কোনো একটা নির্ধারিত কালার, এটা হলো ফিল কালার। আর যখনই কোনো শেপে দুই বা তার অধিক কালার থাকবে একসাথে, তখন এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট নিয়ে তো বুঝছেন। তো এখন আমি এটাকে গ্রেডিয়েন্টে রূপান্তর করে দিই। এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে টুল বক্সের নিচের দিকে, গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্টের পর এখানে অটোমেটিক্যালি গ্রেডিয়েন্ট প্যালেট চলে আসছে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যাবতীয় কাজ গ্রেডিয়েন্ট প্যালেটের মধ্যেই করতে হবে। এখানে আপনি যে পরিবর্তনটা আনবেন এখানে সেম ওইটা পরিবর্তন হবে। তো এই যে গ্রেডিয়েন্টের জন্য দুটা স্লাইডার দেওয়া আছে, আমি প্রথম স্লাইডারটাই ধরলাম। এখন এখানে আমি একটা কালার দিতে চাই, কালার দেওয়ার জন্য কালার প্যালেটে গেলাম, কিন্তু কালার প্যালেটে কি আর কোনো কালার দেয়া নাই। অপশানে ক্লিক করলে আর কিছু কালারের যে বিষয়বস্তুগুলো এগুলো আসবে, CMYK কালার। এখন আপনি এখানে কালার অ্যাড করতে পারেন।
একইভাবে আমরা আবার গ্রেডিয়েন্টে যাই, পরের স্লাইডারটা ধরলাম, হ্যাঁ আসবে। একটা কথা বলি, সেটা হলো যে গ্রাফিক্সের ক্ষেত্রে একই কাজ করার জন্য অনেকগুলো অপশন আছে। তো যখন যেটা সুবিধা মনে হয় কাজগুলো ওইভাবে করতে হবে। তো এখানে গ্রেডিয়েন্ট প্যালেটে দেখেন স্লাইডার ছিল দুইটা, যার জন্য আমি এখানে দুইটা স্লাইডারের কালার চেঞ্জ করে দিলাম। এখন আপনি যদি চান যে মাঝখানে আরেকটা কালার থাকুক, আর এরকম প্রয়োজন আমাদের হইতেই পারে, তার জন্য আমরা ঠিক এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করলে স্লাইডার অ্যাড হবে। দুইটা স্লাইডার দুই পাশে আছে, মাঝখানে আরেকটা স্লাইডার অ্যাড করলাম। হ্যাঁ, এখন আবার কালার নিয়ে আসি এখান থেকে, ডিফারেন্ট কালার দিই, তা নাহলে পরিবর্তনটা বোঝা যাবে না যে কি পরিবর্তনটা হইল। তো এখানে দেখেন গ্রেডিয়েন্ট মূলত দুই ধরনের, একটা বলে লাইনার আর একটা বলে রিডায়াল। যেটা ওই ভার্টিক্যালি যায়, হরিজেন্টালি যায় লেফট টু রাইট, হ্যাঁ এটাকে আমরা বলি লাইনার। আর যেটা ভিতর থেকে ওই বৃত্তের মতো শুরু হয়ে আসে, এটাকে আমরা বলি রিডায়াল। তো এখন যে গ্রেডিয়েন্টটা হচ্ছে এটা হলো লাইনার, দেন এখানে টাইপ সিলেক্ট করা আছে লাইনার। এই গ্রেডিয়েন্টটাকে যদি আপনি ঘুরাইতে চান, এখন যেরকম আছে এটাকে ধরেন আপনার প্রয়োজন, আপনি এটাকে অ্যাঙ্গেল করে দিবেন। এখানে ওই সিলেক্ট করে ওই আপ এরো অথবা ডাউন এরো, আমি এই কালারটা একটু কমায় দিলাম, হ্যাঁ, যেন ওই গ্রেডিয়েন্টটা যে ঘুরতে সেটা যেন বুঝতে পারেন। ধরেন আপনি এরকম করবেন, এই গ্রেডিয়েন্টটাকে আরেকটু কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করব। এখন এটা গ্রেডিয়েন্ট টুল থেকে পরে আমরা এখানে যে কোনো ধরনের পরিবর্তনগুলো খুব সহজে আনতে পারি। প্রথমত গ্রেডিয়েন্টের কাজ এখান থেকে আগে শেষ করে আসতে হবে, যে আমি কি কি কালার ইউজ করব, ওই কালারের একটা প্ল্যান এখানে সেট করব। এখানে যে পরিবর্তনটা যেভাবে আনবো ওইটাই এখানে প্লেস হবে। তারপরেও আমরা চাইলে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারি, এরকম। বা এখান থেকেও আমি কালার চেঞ্জের যে ব্যাপারটা আছে নিয়ে আসতে পারি। কাজ শেষ, আবার সিলেকশন টুল হাতে আসবে। বলেন, গ্রেডিয়েন্ট টুল, এই তো গ্রেডিয়েন্ট টুল ক্লিক করলেই এই অপশনগুলো আসবে। অবজেক্ট সিলেক্ট করে, যেমন ধরি যে এটা তো গ্রেডিয়েন্ট হয়েছেই, এটার কথা বাদ দিলাম আমরা ওই সি এটার মধ্যেও গ্রেডিয়েন্ট দিতে চাই। আমি এখানে ক্লিক করলাম, লক্ষ্য করেন আগে যখন গ্রেডিয়েন্টে ক্লিক করছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে, কিন্তু এখন কিন্তু এটা আসে নাই। এটা হলো লাস্ট যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করা হয় ওটা হাতে থাকে, ওইটা চলে আসে। এরপর গ্রেডিয়েন্ট প্যালেট থেকে, হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ঠিক কেমন দরকার এই সেটিংটা আপনাকে এখানে করতে হবে। হ্যাঁ, যখন আমি গ্রেডিয়েন্ট টুলটা হাতে নিব তখনই এই সেটিংটা এখানেও অ্যাপ্লাই হবে, এবং চাইলে আমি এইখান থেকেও কাজটা করতে পারি। হ্যাঁ আসবে তো, হ্যাঁ, যেদিক থেকে এরকম টানবেন ওদিক থেকে গ্রেডিয়েন্ট শুরু হবে। একটা বিষয় লক্ষ্য করেন, এখন -140 ডিগ্রি দেওয়া আছে, আবার যখন এখানে এরকম করে একটু চেঞ্জ করলেন এই ডিগ্রিটা কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, যে কাজটা আমরা এখান থেকে না করে সরাসরি এখান থেকেও করতে পারি। একটা ক্লিক করে আপ অ্যারো অথবা ডাউন অ্যারো, তাহলে গ্রেডিয়েন্টটা ঘুরবে। আপনার যে অবস্থাটা ভালো মনে হয় আপনি রাখবেন। ঠিক আছে বিষয়টা? আমরা আর একটা শেপ নেই, এখানে ইলিপস টুল নিলাম। এখানে যে আমরা আই ব্যবহার করলাম, ধরেন এইটুকুই একটা সিলেকশন করে দুটাকে একসাথে সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডার শিফট ধরে
হ্যাঁ, পাথ ফাইন্ডারের যে ফার্স্ট অপশন, জাস্ট একটা ক্লিক করলাম। এখন আমি আবার ওই ডিরেক্ট সিলেকশন নিই, আমি এই অংশটা ডিলিট করে দিলাম। এটাতে ক্লিক করে এটাকে আমি একটা ডিফারেন্ট কালার দিই। এটা হলো যে নির্ধারিত করে যদি আমি কালারটাকে চেঞ্জ করতে চাই। স্ক্রিনে দেখেন, আবার আগের অবস্থায় চলে যাই, এটুকু তো প্রবলেম নেই। ধরেন আমি এইখানে এইটুকু জায়গা আলাদা করে নিব, যে আমি এইখানে একটা ডিফারেন্ট কালার দিব। এই শেপটা কিন্তু আমি জাস্ট ওই আগের শেপটাকে সাইজ করার জন্য নিলাম। শিফট ধরে দুটাকে একসাথে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ফার্স্ট অপশন, জাস্ট ওয়ান ক্লিক, এরপর ডিরেক্ট সিলেকশন ধরে, এটা কিন্তু আলাদা অংশ, এখন এটাকে আমি ডিলিট করে দিব। আর এখানে এই অংশটা আলাদা, এটাকে আবার ডিরেক্ট সিলেকশন ধরে ক্লিক করলাম, এটার মধ্যে আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে দেব। তো বিশেষ করে যদি আমরা আর একটা লেটার নিয়ে কাজ করি, তো লোগো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ওই লেটার নিয়ে কাজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরেন কোনো একটা কোম্পানির নাম এস দিয়ে শুরু হয়, এস দিয়ে শুরু হলো, এটাকে আমি প্রথমেই অবজেক্টে রূপান্তর করে নিই। আমি ফন্ট চেঞ্জ করব না, অবজেক্টে রূপান্তর করে নিলাম। এখন এটার মধ্যে আমি ওই গ্রেডিয়েন্ট বা ওই যে অপশনগুলো আমি কাজ করলাম, ধরুন এরকম একটা শেপ করলাম, দুটাকে একসাথে সিলেক্ট, পাথ ফাইন্ডারের ফার্স্ট অপশন। এখন আমি ডিরেক্ট সিলেকশন ধরে ওই অতিরিক্ত অংশটা ডিলিট করে দিলাম। এখন এই অ্যাসটা কিন্তু দুই ভাগে ভাগ করা, যে কোনো একটা সাইডে ধরলাম, কালার চেঞ্জ করে দিলাম। পরের অংশ এরকম, বুঝেন নি? অ্যাসের কাজটা বুঝেন নাই না? এটুকু বুঝতে অসুবিধা আছে? অ্যাসটাকে অবজেক্ট করা হয়েছে, হ্যাঁ, অবজেক্ট কিন্তু করতে হবে। আমি যদি ওই অ্যাসটা ওই আগের মতো ওই সাবজেক্ট হিসাবেই থাকে, তাহলে কিন্তু আমি এই অপশনগুলো নিয়ে কাজ করতে পারবো না। অবজেক্ট করার জন্য যে কোনো লেখার মধ্যে ক্লিক করে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড কমান্ড করতে হবে। কোনটা? পাথফাইন্ডার। এইদিকে শুধু এই বক্স না, যে কোনো বক্স, হ্যাঁ, যদি আপনি নাম জানেন তাহলে উইন্ডো থেকে নিয়ে আসবেন। কোনটা? নাম নাই, এটা পাথফাইন্ডার। বললাম কি, এই সাইডের যাবতীয় প্যালেট, হ্যাঁ, নাম যদি জানা থাকে উইন্ডো থেকে নিয়ে আসবেন। এক্সপ্যান্ড করার জন্য আপনি প্রথমে সিলেক্ট করবেন, হ্যাঁ, যেমন ধরেন এই স্ক্রিনে দেখেন এই যে এস, এটা টাইপ করলাম মাত্র। তো এখন আমি এটাকে অবজেক্টে রূপান্তর করতে চাই, অবজেক্ট এক্সপান্ড, অবজেক্টের এক্সপান্ড, জাস্ট ওপেন। এরপর এটাকে ভাগ করার জন্য আমরা আগের যে অপশনটা দেখলাম এটাও ব্যবহার করতে পারি। এছাড়াও আর একটা সহজ অপশন হলো, এখানে একটা সিজার আছে যেটার মাধ্যমে আমি এটাকে কেটে ফেলতে পারি। এইটা আনগ্রুপের বিষয় নাই, কারণ এখানে তো লেটারই একটা। কোথায়? কোনটার ক্ষেত্রে? এটার ক্ষেত্রে, হ্যাঁ, যদি এখানে দুই বা তার অধিক লেটার থাকে তো সেক্ষেত্রে রাইট বাটন দিয়ে আনগ্রুপ। তো এখন তো আর আনগ্রুপ আসবে না, কারণ হলো এটা আনগ্রুপ হওয়ার তো কিছু নাই, এখানে লেটারই একটা। তারপর আমি যেটা করলাম, এখান থেকে নিলাম ইলিপস টুল, হ্যাঁ, এরকম একটা সিলেক্ট করলেন, এরকম। তারপর দুটাকে একসাথে সিলেক্ট, শিফট ধরে সিলেক্ট, পাথফাইন্ডার, ডিরেক্ট সিলেকশন টুল, সাদা জায়গায় ক্লিক করে আবার এখানে ফেরত আসবেন। তারপরে এটুকু অতিরিক্ত অংশটা কাইটা দিলাম। এখন আপনি এই অবজেক্টকে ধরে এটাকে কালার করতে পারেন। ধরেন এইটুকুই করলাম। দেখেন, এটুকু একটু নিজেরা দেখেন।
পরে আমি এরপরে এটার পরে আরেকটু কাজ করবো।